এই ম্যাচটা ইস্টবেঙ্গল ভার্সেস স্পোর্টিং ক্লাব দিল্লি, ম্যাচের রেজাল্ট যে ইস্টবেঙ্গল জিতবে এটা আমাদের প্রায় সবার জানা ছিল। কিন্তু শুধুমাত্র আমাদের দেখার ছিল যে 90 মিনিট শেষ হওয়ার পর স্কোর লাইনটা কী থাকবে, কারণ গোলের যে বন্যা হতে পারে তার একটা আভাস আমরা আগের ম্যাচেই দেখতে পেয়েছি। এবং কালকের যে আমি প্রিভিউ বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে যে ধরনের পারফরমেন্স ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই তুলে ধরেছে সেই নিরিখে গোলের বন্যা ডেফিনেটলি হবে। এবং বেশ কিছু প্লেয়ার তারা নিজেদেরকে আরও বেশি প্রমাণ করার খেলাতে মাঠে নামবে। সেই ম্যাচ নিয়ে কথা বলবো, স্ট্রং পজিটিভ পয়েন্ট কী কী পেলাম অবশ্যই কথা বলবো, ছোটোখাটো হলেও নেগেটিভ পয়েন্টস কী রয়েছে ডেফিনেটলি শেয়ার করব। টোটাল 9টা কি পয়েন্ট আমি নোট ডাউন করে রেখেছি, একে একে আমি শেয়ার করব। কিন্তু ভিডিওর শুরুতে আমি বলবো, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাটা শুধুমাত্র আমাদের মুখের ভাষা নয়, মায়ের ভাষা নয়, বাংলা ভাষা আমাদের গর্বের জিনিস। যারা এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমার তরফ থেকে সশ্রদ্ধেয় প্রণাম। এবং প্রত্যেককে আমার ভিডিওর মাধ্যমে যারা বাংলা ভাষায় কথা বলে বা যারা নিজেদের ভাষাকে সর্বোচ্চ জায়গাতে স্থান দিয়ে রাখে তাদের প্রত্যেককে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা ভাষা যেন সারা জীবন আমরা এইভাবে গর্বের সাথে বয়ে নিয়ে যেতে পারি। দেখো, প্রথম কথা হচ্ছে 4-1 গোলে জয় এবং প্রথমে 1 গোলে হঠাৎ করে পিছিয়ে পড়া, অ্যান্ড এমন একটা টাইমে গোল খেয়ে যাওয়া যখন হয়তো ম্যাচের মধ্যে সবাই ইনভলভড হতে পারেনি, 22টা প্লেয়ারের সবাই ইনভলভড হতে পারেনি, তার মধ্যেই হঠাৎ করে একটা গোল। এবং অগাস্টিন যে গোলটা করেছে সেই গোলটাও একটা অসাধারণ গোল ছিল। কিন্তু তারপর যেভাবে ইস্টবেঙ্গল কামব্যাক করেছে এবং ফাইনাল টাইমেও যেভাবে ইস্টবেঙ্গল কন্টিনিউয়াসলি লিড বাড়ানোর চেষ্টা করে গেছে এবং লিডটা একটা সুপিরিয়র জায়গাতে গিয়ে পৌঁছেছে এবং ব্যাক টু ব্যাক ম্যাচে উইন, দুটো ম্যাচ থেকে 6 পয়েন্ট। ইউসুফ এজাজারি অনেক দিন পর ইস্টবেঙ্গল এমন একজন স্ট্রাইকারকে পেল যে স্ট্রাইকার ব্যাক টু ব্যাক ম্যাচে দুটো করে গোল করলো, দুটো ম্যাচেই তার হ্যাট্রিক হতে পারত। সহজ কিছু সুযোগ টিমের অনেক প্লেয়ার নষ্ট করেছে, ঘটনা প্রচুর ঘটেছে। নাম্বার 1 হচ্ছে যে আর্লি একটা লিড দিল্লি পেয়ে গেছিলো, যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিন্তু এই গোলটাকে নিয়ে আমার অন্ততপক্ষে সেই মুহূর্তে একটা উচ্ছ্বাস হয়েছিল, কারণ অনেক দিন পর আবারও একজন খুব ভালো ইন্ডিয়ান ইয়াং ট্যালেন্টকে দেখলাম যে কয়েকজন এক্সপিরিয়েন্সড ডিফেন্ডারকে এইভাবে ড্রিবল পাস্ট করে গিয়ে ওই রকম একটা জায়গা থেকে, ওরকম একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে এত সুন্দর একটা ফিনিশ করতে পারে। গোলটা একটা অসাধারণ গোল ছিল, যদিও এই গোল পাওয়ার যে একটা আলাদা রকম উন্মাদনা সেটা বোধহয় দিল্লি এফসির প্রত্যেকটা প্লেয়ারের মাথার মধ্যে গেঁথে গেছিলো, এসসি দিল্লির প্লেয়ারদের মাথার মধ্যে গেঁথে গেছিলো। সেই কারণেই খুব তাড়াতাড়ি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমি বলবো ইস্টবেঙ্গল কিন্তু ইকুয়ালাইজার পেয়ে গেল এবং থ্রু এডমুন্ড লালরেন্ডিকা। আজকে তাকে আমরা ফার্স্ট 11-এ দেখেছিলাম এবং ডেফিনেটলি সে কেন ফার্স্ট 11-এর সিলেকশন তার হয়েছে তার মর্যাদা সে রেখেছে। ওই জায়গা থেকে অত সুন্দর একটা দূরপাল্লার শট, একটা গোলাজো, এবং সেই ক্ষেত্রে ভিশাল যাদবের বিরাট কিছু করার ছিল না, কারণ বলটার মধ্যে এতটাই ফোর্স ছিল, এতটাই পাওয়ার ছিল যে ওর পক্ষে ওটা আটকানো সম্ভব ছিল না। হ্যাঁ, হয়তো আরও কোনো লম্বা গোলকিপার হলে, আরও সিনিয়র একজন গোলকিপার হলে ওই অ্যাটেম্প্ট হয়তো অন্যভাবে করতো, বাট যেইভাবে শট নিয়েছে এডমুন্ড, যে জায়গা থেকে শটটা নিয়েছে এবং যেভাবে ও বলটাকে প্রপার গোলের মধ্যে রেখেছে, এটাকে আলাদা করে বাহবা দিতে হয়। থার্ড থিং হচ্ছে ইউসুফ এজেজারির ব্যাপারটা বলতে হবে, কারণ দেখো পেনাল্টি হয়তো এডমুন্ড আর্ন করে দিয়েছে, কিন্তু সেই পেনাল্টি থেকে একটা কুল কাম ফিনিশ, আর তার থেকেও বড় কথা নিজের যখন সেকেন্ড গোলটা করলো ওই যে একটা বিউটিফুল রান এবং মিগুয়েলের সাথে অত সুন্দর একটা বন্ডিং যে কোন জায়গাতে বলটা বাড়াবে, এটাই একটা স্ট্রাইকারকে কিন্তু একটা আলাদা উচ্চতা তৈরি করে দেয় যে দেখো এই প্লেয়ারটা কিন্তু এসেছে কোথাও টিমের গোল ট্যালিকে একটা ম্যাক্সিমাম বেস্ট জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য। এবং আজকেই ইউসুফ এজাজারি কিন্তু হ্যাট্রিক করতে পারতো, তার সেকেন্ড ইস্টবেঙ্গল ম্যাচেই সে হ্যাট্রিক পেয়ে যেতে পারতো, গোল ট্যালিকে আরও বেশি বাড়াতে পারতো যদি নন্দকুমার আরও একটু সাপোর্টিভ হতো, যদি নন্দকুমার আননেসেসারি কিছু শট না নিত বা নন্দকুমারের যদি একটু পাসিংটা বেটার হতে পারতো। তো নন্দকুমার তো ভাই স্টার্টিং 11 যা পারফরমেন্স করলো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে, ডিজার্ভ তো করে না। ওই জায়গাতে আমার মনে হয় যে মহেশ ফিরে এলে মহেশ ফার্স্ট চয়েস হবে, যদি জেরি ফিরে আসে ফিট হয়ে জেরি ফার্স্ট চয়েস হবে। তো নন্দা তো ডেফিনেটলি না রাইট উইং পজিশনে, হয়তো ওর অনভ্যস্ত জায়গা, বাট স্টিল
যতটুকু ওর খেলার দরকার রয়েছে সেটা হলো না। ম্যাসিভ একটা ডাউনফল ওর কেরিয়ারে কিন্তু হয়ে গেছে। নেক্সট যে পয়েন্ট বলতে হবে সেটা হচ্ছে একটা অসাধারণ মিডফিল্ড কন্ট্রোল আমরা দেখলাম। আর আজকে দেখা গেল যে ইস্টবেঙ্গল মিডফিল্ড থেকে দুটো প্লেয়ার গোল করলো। সেই মিডফিল্ড থেকে বাকি যে দুটো গোল হয়েছে সেই দুটো গোল কিন্তু ক্রিয়েট হয়েছে দুজন মিডফিল্ডারের দ্বারা। তো 4টে গোলের পেছনে দুজন মিডফিল্ডারের কিন্তু অসাধারণ অবদান রয়েছে। এবং শুধুমাত্র ওই দুজন মিডফিল্ডার না, মানে মিগুয়েল আর এডমুন্ড না, তার পাশাপাশি মোহাম্মদ রশিদ যেভাবে ডিফেন্সের সাথে মাঝমাঠের যে কমিউনিকেশনটা রয়েছে, যে লাইনটা রয়েছে, সেটাকে যেভাবে মেনটেন করে গেল, এখানেই কোথাও বারবার অন্ততপক্ষে যখন শুরুর দিকে ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলেছি, যখন ইস্টবেঙ্গলের টিম বিল্ড আপ হচ্ছে, যখন ইস্টবেঙ্গলের একদম ইনিশিয়াল জার্নিটা এই সিজনে শুরু হচ্ছে, যে অনেক দিন পর ইস্টবেঙ্গল একটা টপ কোয়ালিটি মিডফিল্ডকে সাজাতে পেরেছে। ইস্টবেঙ্গল হয়তো শুরুতে একজন ডিফেন্ডার নিতে পারতো, যে ডিফেন্সে 2, মাঝমাঠে 2, ফরওয়ার্ডে 2, কিন্তু ইস্টবেঙ্গল কেন মিডফিল্ডে অনেক বেশি করে ইনভেস্ট করেছিল তার এটাই বোধহয় সব থেকে বড় রিজন, যে ডিফেন্সটা যে ধরনের ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তারা হয়তো চালিয়ে দিতে পারবে, একজন ডিফেন্ডারের অভাব বোধ করলেও হয়তো ততটাও ক্ষতি হবে না, কিন্তু একজন বেশি মিডফিল্ডার থাকলে মিডফিল্ড কিন্তু অনেক বেশি কন্ট্রোল থাকবে। আর এখানেই কোথাও আমার মনে হয় যে ইস্টবেঙ্গল বাকি অনেক টিমের থেকে অ্যাহেড রয়েছে। এবার যত বেশি টাফ টিমগুলোর এগেনস্টে এই মিডফিল্ড মুখোমুখি হবে তখন পরীক্ষা আরও বেটার হবে এবং আমরা আরও বেটার ওয়েতে জাজ করতে পারবো যে কতটা ভালো মিডফিল্ডের কন্ট্রোল ইস্টবেঙ্গল তখন রাখতে পারছে। নেক্সট পয়েন্ট অবশ্যই আমি বলবো যে এসসি দিল্লি তারা কিছু চান্স তো অবশ্যই মিস করেছে। দেখো, তোমার ফেভারে বল পজিশন খুব ভালো রয়েছে, তুমি পাস অনেক বেশি খেলছো, তুমি মোটামুটি চান্স তৈরি করছো, ওপরের দিকে তুমি বল নিয়ে যাচ্ছ, তুমি একটা আর্লি লিড পেয়ে গেছিলে, ঠিক আছে, তারপর হয়তো তুমি ব্যাক টু ব্যাক 3টে তুমি গোল খেয়েছো, বাট তারপরেও এই টিমটা কিন্তু পেছন দিকে পিছিয়ে যায়নি। এই টিমটা কখনোই কিন্তু আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলেনি, এই টিমটা পার্ক দ্য বাস মোডে একদম যায়নি, এই টিমটা একদমই কিন্তু ছন্নছাড়া ফুটবল খেলার দিকে ছিল না, বারবার করে চেয়েছিল যে অপোনেন্টকে আমি ফ্রাস্ট্রেট করব। আমি কালকের ভিডিওতে যেটা বলেছিলাম যে দিল্লি তাদের জানে তারা তাদের ক্ষমতা সীমিত রয়েছে, বিদেশি প্লেয়ারদের মান হয়তো খুব হাইফাই না, 6জন ডেভেলপমেন্টাল প্লেয়ার তারা স্টার্টিং 11-এ ছিল, ম্যাক্সিমাম যারা বেঞ্চেও রয়েছে সেখানে এক্সপিরিয়েন্সের একটা বিরাট বড় অভাব রয়েছে। তো এই টিমটা কি করবে? এই টিমটা ম্যাক্সিমাম চেষ্টা করবে যে অপোনেন্টের মাঝমাঠ থেকে ডিফেন্সের যে জোনটা রয়েছে সেটাকে ফ্রাস্ট্রেট করা। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে তুমি যখন একটা ভালো চান্স তৈরি করছো সেই চান্সকে কিন্তু টপ কোয়ালিটি ফিনিশটাও রাখতে হবে। তোমার মধ্যে যতটুকু পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। সেটা খুব কম সময়ে কিন্তু দিল্লির প্লেয়াররা ইউটিলাইজ করতে পেরেছিল। খুব কম মুভমেন্ট হয়েছে যেখানে হয়তো দেখেছি যে হঠাৎ করে ইস্টবেঙ্গল ডিফেন্সটা ব্রেক হয়ে গেল, হঠাৎ করে ইস্টবেঙ্গল ডিফেন্স একটু সুইচ অফ হয়েছে, সেখানে একটা অ্যাটাক তৈরি হয়ে গেছে এবং প্রভসুকান্ত সিং গিল তাকে কয়েকবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে। কিন্তু সেই জায়গাতে ঠিক যতটা এফেক্টিভনেস দরকার ছিল এসসি দিল্লির সেটা অ্যাটলিস্ট দেখা যায়নি, কারণ তুমি একটা অ্যাওয়ে ম্যাচ খেলছো এবং সেখানে তুমি লিড পাচ্ছ, তুমি চান্স ক্রিয়েট করছো, বাট সেটাকে কনভার্ট করতে পারছো না। তো রেজাল্ট তো ভাই তুমি 4টে গোল খাবে, কিছু করার নেই। এই ক্ষেত্রে ফার্স্ট ম্যাচে তুমি 2টো গোল খেয়েছিলে, এই ম্যাচে তুমি 4টে গোল, মানে আরও ডাবল হয়ে গেল। তো ডেফিনেটলি যত বেশি এইভাবে চান্স মিস করবে, যত বেশি চান্স ক্রিয়েট করে তাকে কাজে না লাগাতে পারবে, তত বেশি কিন্তু ওরা আস্তে 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 আস্তে, যেটা আগেই বলেছিলাম যে রেলিগেশনের যে ফাইট রয়েছে, বটম টেবিলের যে ফাইটটা রয়েছে, সেখানে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে। আর এখানে আমি বলবো যে ইস্টবেঙ্গল ডিফেন্স এই যে মাঝে মাঝে একটু হলেও সুইচ অফ হয়ে যাচ্ছিল, একটু ছন্নছাড়া লাগছিল, এবং কোচ যে ধরনের পরিবর্তন করছিলেন, কতটা ট্যাকটিক্যাল তার পরিবর্তন হয়েছে আর কতটা তিনি প্লেয়ারদের ফ্রেশ লেগগুলোকে দেখে নিতে চেয়েছিলেন, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। বাট আমার পার্সোনালি মনে হয় যে যখন তোমার টিম একটা ভালো লিড নিয়ে রেখেছে এবং তুমি জানো যে এই ম্যাচটা আমি জিতবো, যেভাবেই হোক না কেন এই ম্যাচটা আমি জিতবো, তো কোচ কিছু ডেফিনেটলি এমন চেঞ্জ করবে, হয়তো সবসময় সেটা ট্যাকটিক্যাল রাস্তাতে যাবে না, সেটাকে আমার আলাদা করে কাউন্টার করার বা বলার কিছু নেই। বাট স্টিল যখন দিল্লি অ্যাটাকগুলো করছিল, আমার পার্সোনালি মনে হয়েছে যে ইস্টবেঙ্গল ডিফেন্স যতটা কম্প্যাক্ট ছিল, হয়তো আরও একটু বেটার কম্প্যাক্টনেস দেখাতে পারলে এই এতগুলো অ্যাটাক অন্ততপক্ষে হতো না, এত কর্নার হতো না, বরং আরও বেশি অ্যাটাকিং ফুটবল ইস্টবেঙ্গলের খেলা দরকার ছিল, যেখানে ইস্টবেঙ্গলের এই টিমটাকে আমরা
মেনলি অ্যাটাকিং টিম হিসাবেই জানি, কিন্তু আমরা এটাও জানি যে বেঞ্চে কিন্তু অপশনসের অভাব ডেফিনেটলি এখনও অবধি রয়েছে। আরও কিছু প্লেয়ার রয়েছে, তাদের ফিরে আসাটা দরকার, এবং যারা গেম টাইম পেয়েছে তাদেরও গেম টাইমটা পাওয়া দরকার ছিল। তো এখানে আমার আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এটা যদি কোনো স্ট্রং টিমের এগেনস্টে হয় তখন আমার মনে হয় যে অস্কার ব্রুজো একটু হলেও চাপে পড়তে পারেন। সেটা বেরিয়ে আসার যে রাস্তা তিনি হয়তো এই ছোটো ছোটো ম্যাচগুলো থেকে খোঁজার চেষ্টা করছেন। নেক্সট যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা এবং তার গেম কন্ট্রোল। দেখো, প্রত্যেকটা টিমেই এই ধরনের একজন করে প্লেয়ার দরকার রয়েছে যে অ্যাকচুয়ালি পুরো খেলাটাকে কন্ট্রোল করবে, যাকে কোথাও আমরা দেখব যে শুধুমাত্র যে গোল ক্রিয়েশন করছে, গোল করছে, চান্স তৈরি করে দিচ্ছে, সুন্দর কিছু পাস বাড়াচ্ছে তা না, ডিফেন্সে নেমে আসছে, সেখানে নেমে এসে হেল্প করছে, বলটাকে কন্ট্রোল করছে, অপোনেন্টকে স্ক্রিন করছে, এবং কোথাও তার যে ডিসিশন মেকিংটা সেটা টপ নচ থাকছে। আমি যদি অন্য ইভেন্টগুলোকেও বাদ দিই, যে যত বল মিগুয়েল বাড়িয়েছে সামনের দিকে, বাকি সবকটাকে তো মেনশন করা সম্ভব না, কিন্তু যেটা ও অ্যাসিস্ট করলো এসেসারিকে সেই বলটার কথা যদি ভাবি, আর যে জায়গা থেকে ও গোল করলো, যেভাবে ও পজিশন নিজের জন্য ক্রিয়েট করলো, যেভাবে গোলকিপারকে দেখলো, আমার পার্সোনালি এটা অন্তত পক্ষে বারবার ফিল হয়েছে ইস্টবেঙ্গলের এই টিমটাকে দেখে, যে যত বেশি করে মিগুয়েল ফর্মে থাকবে, যত বেশি করে মিগুয়েলের পা চলবে, তত বেশি কিন্তু ইস্টবেঙ্গলের যে ফর্ম রয়েছে, ইস্টবেঙ্গলের যে সাকসেসের রাস্তাটা রয়েছে, সেটা কিন্তু তৈরি হবে। তো মিগুয়েল একটা অন্য লেভেলের প্লেয়ার, তার স্কিল, তার ট্যালেন্ট, তার কোয়ালিটি, তার গেম রিডিং, তার ম্যাচকে কন্ট্রোল করার ক্ষমতা, স্পিডকে আপ ডাউন করার যে একটা ওর আলাদা ব্যাপার রয়েছে, এই সবটাই কিন্তু ইস্টবেঙ্গলের যে মোমেন্টামটা রয়েছে, ইস্টবেঙ্গলের যে কোথাও একটা টার্গেট রয়েছে, সেই টার্গেটের দিকে আমার মনে হয় অনেক বেশি করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেবে। অ্যান্ড লাস্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল এবং তাদের আপাতত যে জার্নি, সেই জার্নি পরপর দুটো ম্যাচ, 6টা পয়েন্ট, গোল ডিফারেন্স আপাতত +6, দ্যাটস হিউজ। এবং আগেও বলেছি যে এই সিজনের গোল ডিফেন্সটা ভীষণভাবে ম্যাটার করে, জয় ম্যাটার করে, এবং তুমি যখন জানো যে ঘরের মাঠে 13টা টোটাল ম্যাচের মধ্যে 10টা ম্যাচ তুমি খেলবে, তখন সেই 10টা ম্যাচ থেকে, যার মধ্যে একটা ডার্বি রয়েছে, ম্যাক্সিমাম পজিটিভ পয়েন্টস তুমি আর্ন করার রাস্তাতে হাঁটবে, কারণ তুমি জাস্ট 3টে ম্যাচ ট্রাভেল করবে, দ্যাটস সো মিনিমাল। তো সেই 3টে ম্যাচে কি হবে না হবে সেটাকে বাদ রেখে এই 10টা ম্যাচ থেকে ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম পয়েন্টসকে ঘরে তুলতে পারলে বহুদিন পর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু ফিরে আসতে চলেছে। এই টিমটাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্ন দেখা দরকার, স্বপ্ন দেখা উচিত। সো এখানেই ভিডিওটা শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই, অনেক কিছুই বলে ফেললাম, এবং যদি কিছু পয়েন্ট মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দিও, অসুবিধার কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই নিজেদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলোকে কমেন্ট বক্সে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।